Dear lovely students, once again I have come in front of you to take another online class with you. Hope you are well and you are passing very qualityful time with your family, friends and your relatives. And you are continuing your all online classes attentively and practice it in your house regularly. I'm also fine, Alhamdulillah. This is the third virtual class with you. I would like to discuss a new topic, that is preposition. Today's topic is preposition. তোমরা preposition পূর্ববর্তী ক্লাসগুলোতে পড়ে এসেছো। এখন আমরা একটু ভিন্ন আঙ্গিকে শিখব। প্রি অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রি অর্থ হচ্ছে পূর্বে আর পজিশন অর্থ হচ্ছে অবস্থান। তাহলে প্রিপজিশন অর্থ কি? প্রিপজিশন এর অর্থ হচ্ছে কোনো কিছুর পূর্বের অবস্থান হচ্ছে প্রিপজিশন। তাহলে কিসের পূর্বের অবস্থান? প্রিপজিশন সর্বদাই নাউন বা ইকুইভ্যালেন্ট নাউন অর্থাৎ নাউনের সমতুল্য কোন ওয়ার্ডের পূর্বে সাধারণত প্রিপজিশন বসে। আমি আবারও বলছি, প্রি অর্থ হচ্ছে পূর্বে এবং পজিশন অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ প্রিপজিশন শব্দের অর্থ হচ্ছে পূর্বের অবস্থান। তাহলে কিসের পূর্বের অবস্থান? কোন নাউন বা ইকুইভ্যালেন্ট নাউন বা লাইক নাউন অর্থাৎ নাউনের মতো কোন ওয়ার্ডের পূর্বে সাধারণত প্রিপজিশন বসে। এখন আমরা শিখব প্রিপজিশন এর ডেফিনিশন বা হোয়াট ইজ প্রিপজিশন। It is a word which indicates relationship between a noun and another word. তাহলে আমরা প্রিপজিশন এর সংজ্ঞা কি পেলাম? ইট ইজ এ ওয়ার্ড অর্থাৎ প্রিপজিশন একটি শব্দ which indicates যেটা নির্দেশ করবে রিলেশনশিপ অর্থাৎ যেটা সম্পর্ক তৈরি করবে বিটুইন এ নাউন এন্ড অ্যানাদার ওয়ার্ড অর্থাৎ নাউনের সাথে অন্য একটি ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে যেটা, সেটাই হচ্ছে প্রিপজিশন। আমি আবারও বলছি, নাউনের সাথে যখন অন্য একটি ওয়ার্ডের সম্পর্ক তৈরি করবে সেটাই হচ্ছে প্রিপজিশন। ফর এক্সাম্পল, I went there with Rahim. তাহলে আমি সেখানে গিয়েছিলাম রহিমের সাথে। এই যে উইথটা হচ্ছে প্রিপজিশন আর এরপরে কি রহিম নাউন। এই রহিমের সাথে পূর্ববর্তী ওয়ার্ডের সমন্বয় সাধন করছে কে? এই প্রিপজিশন। প্রিপজিশনটি নাউনের সাথে পূর্ববর্তী ওয়ার্ডগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করছে বা সমন্বয় সাধন করছে। তাহলে কোথায় গিয়েছিল? ওয়েন্টার, সেখানে গিয়েছিল কার সাথে? রহিমের সাথে। এই যে রহিমের সাথে যাওয়ার যে সম্পর্কটা, সেই সম্পর্ক স্থাপন করছে হচ্ছে উইথ প্রিপজিশন। এখন প্রিপজিশন তোমাদের পরীক্ষাতে দুইটা পর্যায়ে থেকে আসে। একটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এন্ড অ্যানাদার ওয়ান হচ্ছে
জেনারেল প্রিপোজিশন বা অর্ডিনারি প্রিপোজিশন। ঠিক আছে, আমরা আজকে জেনারেল বা অর্ডিনারি প্রিপোজিশন গুলো শিখব। অর্ডিনারি প্রিপোজিশন গুলোকে আবার দুটি ভাগে আমরা ভাগ করে পড়তে পারি। একটি হচ্ছে অবস্থানগত ভাবে একটাকে ডিফাইন করা যায় বা বিভাজন করা যায়, আর আরেকটি হচ্ছে প্রয়োগের দিক থেকে, অর্থাৎ ব্যবহার বিধি অনুসারে আরেকটা পর্যায় বা ধাপ আমরা বিবেচনা করতে পারি। তো আমরা আজকে শিখব হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে কোন প্রিপোজিশন কোথায় বসবে, যেটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা শিখব। ওকে, তাহলে আমরা ডায়াগ্রামটি এঁকে ফেলি। ডায়াগ্রামের লাগাতার যেটা থাকবে সেটা হচ্ছে অন, তার উপরে যেটা থাকবে ওভার, তার উপরে যেটা থাকবে অ্যাবো। ঠিক আছে, যেমন এগুলো উপরে থাকবে, নিচেও তো এরকমটা থাকবে, তাই তো? নিচে থাকবে হচ্ছে বিলো, হচ্ছে আন্ডার, এটা হচ্ছে বিনিথ। হচ্ছে উপরে অন, ওভার, অ্যাবভ, নিচে বিলো, আন্ডার, বিনিথ। উপরে যেটা বরাবর মিডিল দিয়ে যাবে তার নাম হচ্ছে থ্রো, আর যেটা আড়াআড়ি ভাবে যাবে তাকে বলা হয় অ্যাক্রস। ঠিক আছে, আর এই বৃত্তের মধ্যে বা কোন চক্রের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ইন। এখন আমরা এটা দেখবো যে কোনো কিছু বাহির থেকে যখন ভিতরে প্রবেশ করে তখন সেক্ষেত্রে ইনটু বসে, আর ভিতর থেকে যখন বাইরে চলে যায় সেক্ষেত্রে আউট অফ বসে। এরপরে আমরা দেখবো প্রতি, প্রতি বোঝাতে টু বসে, টু ওয়ার্ডও বসে, আর হচ্ছে হইতে বোঝাতে ফ্রম বসে। একটা শিক্ষক এটা হচ্ছে বরাবর, বাই বা অ্যালোন। তাহলে বাই বা অ্যালোন। এই হচ্ছে আমাদের ডায়াগ্রাম। এই ডায়াগ্রাম থেকে এখন আমরা এর ব্যবহার বিধি সম্পর্কে জানবো। প্রথমে আমরা শিখবো হচ্ছে উপরে আছে অন, আমরা জানি অন মানে উপরে, ওভার মানে উপরে, অ্যাবভ মানে উপরে। এখন কোথায় কোনটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন, বা আমরা প্রবলেম ফেস করি যে আসলে কোথায় কোনটা ব্যবহার করব। আমরা যদি এখানে লিখি 1 নম্বরে অন, অ্যাবভ, আর এটা হচ্ছে কি ওভার, অন, ওভার, এটা হচ্ছে অ্যাবভ। অন কোথায় বসে? অন শব্দ লাগা বা স্পর্শ করে থাকা বোঝাবে, স্পর্শ করে থাকা বোঝাতে, বোঝাতে অন বসে। যেমন যদি কোনো কিছু স্পর্শ করে থাকে সেক্ষেত্রে কি বসে? অন বসে। যেমন দা বুক ইজ অন দা টেবিল, অর্থাৎ বইটি টেবিলের উপর স্পর্শ করে আছে। যেমন যদি এটা একটা টেবিল হয় আর এর উপর যদি একটা বই থাকে তাহলে টেবিলের উপরে বইটা স্পর্শ করে আছে। তো এই টেবিলের উপর যদি বইটা স্পর্শ করে থাকে তাহলে কি বসে? অন বসে। কিন্তু তাহলে এখন কোশ্চেন হচ্ছে তাহলে ওভার কোথায় বসে? দ্বিতীয় শিখব হচ্ছে ওভার।
ওভার কোথায় বলবে? ওভার ওপরে, কিন্তু গতিশীল বোঝাবে। তাহলে গতিশীল বোঝাতে, উপরে গতিশীল বোঝাতে, উপরে গতিশীল, গতিশীল বোঝাতে। উপরে গতিশীল বোঝাতে কি বসে? ওভার বসে। যেমন the cats jump over the table। তাহলে ক্যাটটি জাম্প দে, অর্থাৎ এই হচ্ছে একটা টেবিল, এই টেবিলটার উপর দিয়ে একটা ক্যাট জাম্প দিয়ে যখন এবারে গতিশীল অবস্থায় চলে আসবে, তখন সেটাকে আমরা কি বলবো? ওভার বলবো। ক্লিয়ার? আমরা যখন কোনো কিছুর উপর দিয়ে গতিশীল অবস্থা বোঝাবে, অর্থাৎ গতিশীল অবস্থায় কোনো কিছু অতিক্রম করবে এমন বোঝাতে আমরা ওভার ব্যবহার করব। এরপরে আমরা শিখব হচ্ছে কোথায় অ্যাভব বসে। অ্যাভব বসে সাধারণত, এখন আমাদের শিখতে হবে তাহলে অ্যাভব কোথায় বসে? অ্যাভব উপরেই থাকবে, কিন্তু সেটা ধরাছোঁয়ার বাইরে, এবং সেটা অবশ্যই স্থিতিশীল থাকবে। আমরা তাহলে এখানে শিখবো অ্যাভব। অ্যাভব কোথায় বসে? উপরে, উপরে স্থিতিশীল বোঝাতে, স্থিতিশীল বোঝাতে। উপরে স্থিতিশীল বোঝাতে, এবং সেটা অবশ্যই ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ অনেক উপরে। তাহলে এখানে আমরা অনেক উপরে, অনেক উপরে স্থিতিশীল অবস্থা বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাভব ব্যবহার করতে পারি। যেমন দা sky above, the sky is above our head, অর্থাৎ আকাশ হচ্ছে আমাদের মাথার উপরে। সেটা আমরা কি ধরতে পারি? আমাদের মাথা থেকে অনেক উপরে, অর্থাৎ যদি এরকমটা হয় উপরে স্থিতিশীল অবস্থায় থাকবে, যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে, এমনটা বোঝাতে অবশ্যই অ্যাভব ব্যবহৃত হবে। তোমরা ক্লিয়ার? কোথায় অ্যাভব, কোথায় অল, আর কোথায় ওভার বসবে, আমার মনে হয় তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা শিখব কোথায় বিলো বলবে, কোথায় আন্ডার বলবে, এবং কোথায় বিনিথ বলবে। একইভাবে যদি আমি বলি বিলো মানে তো নিচে, বিলো মানেও নিচে, আন্ডার মানেও নিচে, বিনিথ মানেও নিচে। তাহলে আমরা কোনটা কোথায় বসাবো? এটা আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। স্পর্শ করে যদি নিচে থাকবে, স্পর্শ করে নিচে অবস্থান, অর্থাৎ স্পর্শ করে যদি নিচে অবস্থান করে, তাহলে আমরা তখন ব্যবহার করব বিলো। যেমন আমরা যদি দেখি the pen is below the book, the pen is below the book, অর্থাৎ কলমটি বইয়ের নিচে। তাহলে কি কলমটি বইয়ের নিচে থাকলে স্পর্শ করে থাকবে, যদি স্পর্শ করে থাকে তাহলে আমরা নিচে থাকার ক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব। এরপরে কি আছে আমাদের আন্ডার। আন্ডার মানে তো আমরা বুঝি কি নিচে না, আন্ডার মানে হচ্ছে নিচে। কতটুকু নিচে সেটা কিভাবে বুঝবো? আন্ডার, আন্ডার মানেও স্পর্শ ছাড়া, স্পর্শ ছাড়া নিচে, অর্থাৎ যেখানে স্পর্শ থাকবে না। যেমন the cat
is under the table. তাহলে ক্যাটটি হচ্ছে টেবিলের নিচে, কিন্তু সেটা টেবিলকে স্পর্শ করে নাই। যদি কোনো কিছু নিচে থাকে কিন্তু স্পর্শ করে না থাকে, তাহলে আমরা সেখানে কি বসাবো? আন্ডার। এরপর আমরা শিখবো বিনিথ। তাহলে বিনিথ কোথায় বসে? সেটাও কিন্তু বিনিথ মানে আমরা জানি হচ্ছে নিচে। বিনিথ, বিনিথ মানেও নিচে, সেটা হচ্ছে অনেক নিচে, অনেক নিচে, কিন্তু স্পর্শ থাকবে না, থাকবে না। যেমন we are living beneath the hill. আমরা পাহাড়ের অনেক নিচে বাস করতেছি, আমরা পাহাড়ের অনেক নিচে বাস করতেছি। অর্থাৎ আমাদের যখন ধরা ছোঁয়ার বাইরে নিচে হয় বা অনেক নিচে বোঝাবে, তখন আমরা কি বসাবো? তখন আমরা বিনিথ বসাবো। we are living beneath the hill. আমরা পাহাড়ের অনেক নিচে বসবাস করতেছি। এই ছিল আমাদের উপরের এবং নিচের প্রিপোজিশন গুলো। এরপরে আমরা শিখব ইনটু এবং আউট। তাহলে 3 নম্বরে আমাদের হচ্ছে ইনটু, ইনটু এবং আউট বা আউট অফ। ইনটু কখন ব্যবহৃত হয়? ইনটু ব্যবহৃত হয় চলমান কোনো কিছু ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে। চলমান কিছু, কোনো কিছু ভিতরে প্রবেশের ক্ষেত্রে, প্রবেশের ক্ষেত্রে। যেমন he entered into, অথবা he is entering into the room. He is entering into the room. সে রুমের ভিতরে প্রবেশ করতেছে, অর্থাৎ তার প্রবেশ করার কাজটি চলমান। সে রুমের ভিতরে প্রবেশ করতেছে। যে বলছি চলমান কোনো কিছুর ভিতরে প্রবেশ করার ক্ষেত্রে, তাহলে সে যেহেতু রুমের মধ্যে প্রবেশ করতেছে, কাজটি চলমান, সুতরাং এখানে আমাদের অবশ্যই ইনটু বসাতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখন আউট অফ কোথায় বসাবো? আউট অফ অর্থ হচ্ছে চলমান কোনো কিছু বের হয়ে যাওয়া। আউট অফ হচ্ছে চলমান কোনো কিছু বের হয়ে যাওয়া। আউট অফ অর্থাৎ চলমান কোনো কিছু বের হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া। যেমন he went out, অথবা he is going out of the room. He is going out of the room, অর্থাৎ সে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। যদি কোনো কিছুর ভিতর থেকে বেরিয়ে যাওয়া বোঝায়, তাহলে কি বসে? আউট অফ বসে। যদি কোনো কিছুর ভিতর থেকে বের হয়ে যাওয়া বোঝায় বা বের হয়ে যাওয়া বোঝালে, সেক্ষেত্রে আমরা কি বসাবো? আউট অফ বসাবো। এরপরে আমরা পরের রুলসটা শিখবো টুয়ার্ডস, টু, টুয়ার্ড এন্ড ফ্রম। কোথায় টু বলবে, কোথায় টুয়ার্ড বলবে এবং কোথায় ফ্রম বলবে, এটা আমাদের রুলস 4। কি টু, টুয়ার্ড আর হচ্ছে ফ্রম।
টু কোথায় বসবে? টু হচ্ছে ব্যক্তির প্রতি, ব্যক্তির প্রতি বোঝাতে। যেমন টু কোথায় বসে? তাহলে ব্যক্তির প্রতি বোঝাতে। যেমন ইউ শুড রেসপেক্ট, ইউ শুড রেসপেক্ট to your parents. You should respect to your parents. অর্থাৎ এই যে টুটা কি কার প্রতি বোঝাচ্ছে? your parents, সেটা ব্যক্তি না, তোমার পিতামাতা তো অবশ্যই ব্যক্তি। তো যেহেতু ব্যক্তির পূর্বে আমি কি বলছি, টু হচ্ছে ব্যক্তির প্রতি বোঝাতে টু বসে, মানে টু মানেও প্রতি, টু ওয়ার্ড মানেও দিকে বা প্রতি বোঝায়, কিন্তু টু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে বসবে। তাহলে টু ওয়ার্ড কোথায় বসবে আমরা একটু দেখি। টুয়ার্ড, টুয়ার্ড বস্তুর প্রতি বোঝাতে, বস্তুর প্রতি বোঝাতে টুয়ার্ড বলবে। তাহলে যেমন বস্তুর প্রতি টুয়ার্ড বসাতে হলে আমরা কোথায় বসাবো? ব্যক্তির ক্ষেত্রে আমরা বলছি টু মানে দিকে, তাহলে দ্য পেন অথবা হি টু দ্য পেন টুয়ার্ড, টুয়ার্ড দ্য ওয়াল, টুয়ার্ড দ্য ওয়াল অর বিল্ডিং অর পট। তাহলে বস্তুর প্রতি যদি বোঝাই তাহলে কি বসে? টুয়ার্ড বসে। বস্তুর প্রতি বোঝালে টু ওয়ার্ড বসে, আর ব্যক্তির প্রতি বোঝালে টু বসে। এখন আমরা শিখব ফ্রম কোথায় বসে। এখন আমরা শিখব ফ্রম কোথায় বসে। ফ্রম মানে কি? আমরা তো জানি ফ্রম মানে হচ্ছে হইতে। তাহলে টু বা টুয়ার্ড হচ্ছে দিকে, দিকে বোঝাচ্ছে ভিতরের দিকে বা কোনো কিছুর প্রতি, আর ফ্রম মানে এখান থেকে অপোজিট দিকে যাওয়া বোঝাচ্ছে। তাহলে ফ্রম হচ্ছে প্রতি, সরি ফ্রম হচ্ছে হইতে। তাহলে হইতে কোথায় বসতে পারে? যেমন হি কেম ফ্রম স্কুল অর কলেজ,